আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং বাড়িতে আছো। একটা সময় ছিল যখন গাড়ি বাড়ি শাড়ি এগুলো দীর্ঘইকার দিয়ে লেখা হতো, তবে বর্তমানে গাড়ি বাড়ি শাড়ি হ্রস্বইকার দিয়ে লেখা হলেও নারী দীর্ঘইকার দিয়েই লেখা হয়। এর কারণ পরে বলবো। বেচারা যৌতুক নিয়ে বিপদে আছে, বাপের বাড়ির দেওয়া খাট। আমার প্রশ্ন হলো, এখানে কয়টা বানান ভুল রয়েছে? দেখতে পাচ্ছ, যৌতুক ভুল, বাড়ি ভুল। কারণ বাড়ি শব্দটা এসেছে সংস্কৃত বাটি থেকে, তদ্ভব শব্দ বাড়ি। আবার শাড়ি শব্দ জন্ম হয়েছে সংস্কৃত থেকেই। আজকে আমরা বাংলা ভাষায় ব্যবহৃত এই অতৎসম শব্দ নিয়মগুলো দেখব এবং এই নিয়মের অধীনে যে সকল গুরুত্বপূর্ণ বানান চাকরির পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় আসছে সেই বানানগুলো পর্যালোচনা করব। অতৎসম বলতে যেটা তৎসম নয়, তৎসম ধারার বাইরে যা কিছু আছে, তদ্ভব হতে পারে। তদ্ভব বলতে বোঝায় তৎ থেকে ভব বা জাত। তৎ মানে তার, সংস্কৃত থেকে যে শব্দের জন্ম হয়েছে। যেমন একটু আগে দেখেছ, শাড়ি থেকে শাড়ি শব্দের জন্ম, বাটি থেকে বাড়ি শব্দের জন্ম। তো তদ্ভব বলতে সংস্কৃত থেকে যে ভাষার জন্ম হয়েছে সেটা তদ্ভব। আর্যরা এদেশে আসার আগে যে সমস্ত শব্দ এদেশে প্রচলিত ছিল সেগুলোকে দেশি শব্দ বলা হয়। মিশ্র শব্দ, বাংলা ইংরেজি, বাংলা হিন্দি বা বাংলা ফার্সি, এরকম একাধিক ভাষার শব্দ যখন যুক্ত হয়ে একটা শব্দ গঠন করে সেটাকে মিশ্র শব্দ বলি। যেমন হাট বাজার, রাজা বাদশাহ। তো এগুলোর ক্ষেত্রে হ্রস্ব ই এবং হ্রস্ব ও এদের কার চিহ্ন ব্যবহৃত হবে। যেমন দেখো, আরবি, আরব দেশের ভাষাকে আরবি বলা হয় এবং আরব জাতিকেও আরবি বলা যায়। বাঙালি একটা জাতির নাম। জাপানি, জাপান দেশীয় এবং জাপানের অধিবাসী। ফরাসি, ফরাসি দেশের অধিবাসী এবং একটা ভাষার নাম, ফ্রান্সের ভাষার নাম ফরাসি। হিন্দি একটা ভাষার নাম। স্ত্রীবাচক অতৎসম শব্দগুলো হ্রস্বইকার হবে, চাচি দাদি এগুলো। স্বামী কেন আসামি নামে একটা সিনেমা আছে, সেখানে আসামি শব্দটা দীর্ঘইকার দিয়ে লেখা। আবার কাহিনী শব্দ, এটা হিন্দি কহানি থেকে এসেছে, হ্রস্বইকার হবে। ইমান আমরা ছোটবেলায় দীর্ঘইকার দিয়ে লিখতাম, তবে এখন হ্রস্বইকার লিখতে হবে। টুপি পর্তুগিজ শব্দ, তাই দীর্ঘইকার লেখা যাবে না। দাড়ি যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে হবে বিরাম চিহ্ন। আর এই দাড়ি অর্থ বিয়ার্ড বা দাড়ি, মুখের দাড়ি। দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে পথের দাবি, উনি সেই উপন্যাসের দাবি শব্দটা দীর্ঘইকার দিয়ে লিখেছেন। আমরা এখন এটা হ্রস্বইকার দিয়ে লিখব। জমিদারি হ্রস্বইকার। বেশি, বেশি দুই রকম হয়, একটা দীর্ঘইকার, একটা হ্রস্বইকার। এই বেশির অর্থ অধিক বা অনেক বা বেশি পরিমাণ যেটা। আর দীর্ঘইকার হলে সেটা হবে শব্দ বেশি বা বেশ ধারণকারী, অথবা প্রতিবেশী শব্দেও দীর্ঘইকারই হবে। রানী দীর্ঘইকার লেখা হতো, এখন হ্রস্বইকার লেখা হবে। দাম্পত্য জীবনে অসুখী এক ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ভাগ্যবান পুরুষকে ইংরেজিতে কি বলে? তিনি উত্তর দিলেন, আনম্যারিড। আমার প্রশ্ন হলো, ইংরেজি বানান শুদ্ধ আছে কিনা? উত্তর ভুল, এটা হ্রস্বইকার হবে, কারণ এটা বিদেশি শব্দ। আবার এখানে দীর্ঘইকার হবে। দ্বিতীয় নিয়ম, আনো প্রত্যয়ন্ত শব্দের শেষে ওকার যুক্ত হবে। যেমন দেখো, করানো, কর যোগ আনো কৃত প্রত্যয়, বল যোগ আনো, নাম যোগ আনো। এরকম আনো প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে সেটা ওকার যুক্ত হবে। একটা সময় কার্যত, মূলত, প্রধানত, বস্তুত এগুলোর পরে এই বিসর্গ দেওয়া হতো, তবে এখন এটা দেওয়া হলে ভুল হবে। নিয়ম হলো, শব্দের শেষে বিসর্গ থাকবে না।
যেমন কার্যত আগে এরকম লেখা হতো, এখন লিখতে হবে এরকম, মূলত এরকম, প্রধানত এরকম লিখতে হবে। তবে পদ মধ্যস্থ বিসর্গ থাকবে। কিছু শব্দ আছে যেগুলোর মাঝে বিসর্গ ব্যবহৃত হয়, যেমন অতঃপর, মনঃপুত, পুনঃপুন, এরকম যেটার মাঝে বিসর্গ আছে সেগুলোতে বিসর্গ থাকবে। তবে যদি অভিধান সিদ্ধ হয়, অভিধান যদি সমর্থন করে, তাহলে সে বিসর্গ বর্জনীয়। যেমন দুস্থ, দুস্থ শব্দটা বিসর্গ দিয়েও লেখা যায়, আবার বিসর্গ ছাড়াও লেখা যায়। নিস্পৃহ বিসর্গ দিয়েও লেখা যায়, বিসর্গ ছাড়াও লেখা যায়। দুস্থ অর্থ অভাবগ্রস্ত বা দরিদ্র, আর নিস্পৃহ যার স্পৃহা নেই। আচ্ছা জলিল, বিদ্যুৎ আবিষ্কার না হলে টেলিভিশন কেমনে দেখতে? জলিল উত্তর দিচ্ছে, অনেক সহজ, মোমবাতি জ্বালিয়ে দেখতাম। আমার প্রশ্ন হলো, টেলিভিশন তালব্যস্য না দন্তস্ব হবে? উত্তর তালব্যস্যই হবে। কারণ হলো, একটা নিয়ম আছে, ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি এস, ইংরেজি বলতে ইংরেজি শব্দ, আর অনেক শব্দ আছে যেগুলো ল্যাটিন, গ্রিক বা অন্য কোনো ভাষা থেকে ইংরেজির মাধ্যমে আমরা পেয়েছি। এই সকল শব্দের এস এর জন্য আমরা দন্তস্ব লিখব, আর এস এইচ, এস আই ও এন, ডবল এস আই ও এন, টি আই ও এন এর জন্য তালব্যস্য ব্যবহার করব। যেমন সিক, এস এর জন্য দন্তস্ব নিয়েছি। যদি কেউ তালব্যস্য এখানে নেয় তাহলে ভুল হবে। ফেমাস, এস এর জন্য এখানে দন্তস্ব নেওয়া হয়েছে, তালব্যস্য নিলে ভুল হবে। টেলিভিশন, এস আই ও এন এর জন্য তালব্যস্য নিয়েছি, ডবল এস আই ও এন এর জন্য সেশন তালব্যস্য নিয়েছি, আর এই এস এর জন্য দন্তস্ব নেওয়া হয়েছে। টি আই ও এন, টার্মিনেশন তালব্যস্য নেওয়া হয়েছে। তাহলে এস এর জন্য দন্তস্ব আর এগুলোর জন্য তালব্যস্য ব্যবহার করা হবে। অচল এর নিচে এটাকে বলা হয় হর্ষ চিহ্ন। শব্দটা মুক্ত অক্ষর নাকি বদ্ধ অক্ষর, এটা কি টেনে পড়া যাবে নাকি পড়া যাবে না, এটা বোঝানোর জন্য একসময় হর্ষ চিহ্ন ব্যবহার করা হতো। তবে বর্তমানে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন কল কল, একটা সময় হর্ষ দেওয়া হতো, কল কল, করলেন, চট চেক, ঝড় ঝড়, রয়ের পরে, অর্থাৎ যেখানে থেমে যেতে হচ্ছে, যেমন চেক, টেনে পড়া যাচ্ছে না, এখানে হর্ষ চিহ্ন দেওয়া হতো এক সময়ে। তবে এখন হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। তবে যদি অর্থ বিভ্রান্তি বা ভুল উচ্চারণের আশঙ্কা থাকে তাহলে হর্ষ চিহ্ন ব্যবহার করা যেতে পারে। যেমন বাহ, যাহ, এখানে বাহ হর্ষ না দিলে বাহ উচ্চারণ করার সম্ভাবনা থেকে যায় বা যাহ উচ্চারণের সম্ভাবনা থাকে, অতএব এখানে হর্ষ চিহ্ন দেওয়া হবে। আমরা তৎসম শব্দের ক্ষেত্রে একটা নিয়ম পড়েছিলাম যে তৎসম শব্দে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। অতৎসম শব্দে একই রকম, রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব বলতে দুইবার উচ্চারণ করা, এই বর্ণের দুইবার উচ্চারণ করা। রেফ, কর জো রেফ, ক র, রটা রেফে রূপান্তরিত হয়েছে, কর জো, এই বর্গীয় যে দুইবার উচ্চারিত হবে না। আবার কর্তা, এখানে কোর, কয়কার র, দুইটা ত হবে না, একটা ত হবে। মর্দ, দুইটা দ হবে না, একটা দ হবে। আবার সর্দার, দুইটা দ হবে না, একটা দ হবে। কর্য আরবি ভাষার শব্দ। কর্তা শব্দটা এসেছে হিন্দি কুর্তা থেকে। মর্দ ফার্সি শব্দ, জুয়ান যুবক, বীর পুরুষ অর্থে মর্দ ব্যবহার করা হয়। সর্দার ফার্সি শব্দ, মর্দ এবং সর্দার দুটাই ফার্সি শব্দ।
সময় যখন খারাপ যায়, মশাও তখন কানের কাছে এসে বলে, ভাইয়া একটা গান শোনাই। এটাকে বলে উদ্ধরণ চিহ্ন, কোটেশন মার্ক। বানানের নিয়ম অনুসারে এটা দিতে হবে, উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে হবে। তবে ইংরেজিতে অ্যাপোস্ট্রফি নামে একটা চিহ্ন আছে, যেমন এখানে ক্যান্ট, CAN, এখানে একটা বর্ণ লুপ্ত হয়েছে, এজন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। বাংলাতেও এরকম হয়, দুজন দুদিন দুহাত ধরে অনুরোধ করেছিল। এখানে 2 জন থেকে 2 জন হয়েছে, 2 দিন 2 হাত, অর্থাৎ একটা বর্ণ লুপ্ত হয়েছে। এই যে একটা চিহ্নের কারণে একটা বর্ণ লুপ্ত হয়ে গেল, এ কারণে এটাকে বলছে লোপ চিহ্ন বা ইলেক চিহ্ন, ইংরেজিতে বলে অ্যাপোস্ট্রফি। বর্ণ লুপ্ত করার জন্য এই লোপ চিহ্ন ব্যবহার করা হতো, তবে এখন এই ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করা হবে। যেমন 2 জন, 2 জন থেকে যখন 2 জন লেখা হবে তখন এই রস্বই উঠে যাওয়ার কারণে এখানে একটা লোপ চিহ্ন ব্যবহার করা হতো। চাউল শব্দে রস্ব উ উঠে গেছে, এর জন্য এখানে একটা চয়ের পরে একটা লোপ চিহ্ন ব্যবহার করা হতো। আর আমি বাংলার আল পথ দিয়ে 1000 বছর চলি, জমির আল হয়। এরকম ঊর্ধ্বকমা বর্জন করা হবে। অতৎসম শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। যেমন অঘ্রাণ শব্দটা এসেছে অগ্রহায়ণ থেকে, অগ্রহায়ণ মূর্ধন্য হবে, তবে অঘ্রাণ যখন হবে তখন দন্তন্য লিখতে হবে। কর্ণ মূর্ধন্য হবে, তবে কান লিখলে যেহেতু কর্ণ থেকে কান বিবর্তিত হয়ে এসেছে এর জন্য দন্তন্য লিখতে হবে। গণনা মূর্ধন্য, গণনা গ মূর্ধন্য দন্তন্য, কিন্তু গুণা হলে দন্তন্যই হবে। ঝর্ণা, ঝড় যোগ না, ঝর্ণা কৃত প্রত্যয়, অতএব এটা মূর্ধন্য হবে না, না প্রত্যয় যোগে হয়েছে। ধরন, ধারণ বানানটা খেয়াল করবে, ধারণ এসেছে ধৃ যোগ অন প্রত্যয় যোগে, সংস্কৃত কৃত প্রত্যয় ধৃ যোগ অন, তবে ধরন সংস্কৃত নয়, এই কারণে এটা মূর্ধন্য হবে না। প্রাণ শব্দটা তৎসম, প্রাণ থেকে যখন পরাণের জন্ম হবে, পরাণ শব্দ তৈরি হবে, তখন দন্তন্যই হবে। রানী মূর্ধন্য দীর্ঘিকার লেখা হতো, এখন রস্বইকার লিখব। স্বর্ণ মূর্ধন্য, তবে সোনা দন্তন্য, কোরআন দন্তন্য, হর্ন, ফার্নিচার এগুলো ইম্পর্টেন্ট বিদেশি শব্দ, অতএব দন্তন্যই হবে। বিদেশি শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। তবে তৎসম শব্দে ট ঠ ড ঢ এর পূর্বে যুক্ত নাসিক্য বর্ণ মূর্ধন্য হবে, যেমন কণ্টক, প্রচন্ড, লুণ্ঠন, ঘণ্টা। যদিও এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু অতৎসম শব্দে ট ঠ ড ঢ এর পূর্বে দন্তন্য হবে, যেমন সিমেন্ট, ইন্টারনেট ইত্যাদি গুরুত্বপূর্ণ বানান। ছেলেটি মেয়েটির দৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার কাশি দিচ্ছিল, তবে মেয়েটি করোনা রোগী ভেবে চলে গেল। আমার প্রশ্ন হলো, এখানে কয়টা বানান ভুল রয়েছে? বিশেষত আকর্ষণ বানান ঠিক আছে কিনা? আকর্ষণ হবে না, মূর্ধন্য ন হবে, কারণ এখানে মূর্ধন্য স আছে এবং রেফ আছে। দিচ্ছিল, ওকার হবে না। নিয়ম হলো, বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহারের প্রয়োজন নেই। খুব ইম্পর্টেন্ট বানান। পোশাক মূর্ধন্য স দেওয়া হয়, হবে তালব্য স। স্টুডিও, স্টেশন, স্টোর ইত্যাদি শব্দগুলো দেখবে। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। আমার প্রশ্ন হলো, এখানে রং বানান ঠিক আছে কিনা, বোর্ডটাই একসাথে হবে কিনা, অনেক এর হবে কিনা। বোর্ডটাই একসাথে হবে, অনেক এর একসাথে হবে। একটা নিয়ম আছে, অতৎসম শব্দে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুসার ব্যবহৃত হবে। যেমন আগের স্লাইডে দেখলাম,
রং বানান এরকম হবে। শব্দটা এসেছে তৎসম রঙ্গ থেকে, অনুসার হবে সং। এটা সং হবে না, গান হবে না। অদ্ভুত পোশাকধারী বা হাস্য কৌতুককারী অভিনেতাকে সং বলা হয়, অনুসারী হবে। পালঙ্ক একটা শব্দ আছে, এটাকে যখন পালং বলবো তখন অনুসার হবে। ঢং করা, ভঙ্গি, ফ্যাশন বা অদ্ভুত ভাব দেখানো, অনুসার হবে। গাং, গঙ্গা, গান অনুসার হবে। তবে এর সাথে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে এটা উ হয়ে যাবে। যেমন রং থেকে রঙিন, অনুসার থেকে উ হয়ে গেছে। তবে বাংলা ও বাংলাদেশ শব্দ দুটি অনুসার দিয়ে লিখতে হবে, কারণ বাংলাদেশ সংবিধানে তাই করা হয়েছে। ক্ষীর, খুর, ক্ষেত এগুলো সংস্কৃত অনুসরণে লিখতে হবে। তবে যদি অতৎসম হিসেবে লিখি, খুদে এরকম লেখা যাবে। খুদ এসেছে ক্ষুদ্র থেকে। খুদে গল্প তোমরা লেখো, ছোট গল্প, খুদে গল্প। খুর বিবর্তিত খ্যাপা, ক্ষিপ্ত হওয়া। খিদে ক্ষুধা থেকে এসেছে। ফর্সা হইলেই যদি সুন্দর হইতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হইত। আমার প্রশ্ন হলো, এখানে হইতো তয় ওকার হবে কিনা? উত্তর, হতো ওকার হবে। এখানে হলেই হবে, রস্বই হবে না। এখানেও রস্বই হবে না। মূলা রস্যকার এবং মূলও হতে পারে, চলিত ভাষায় মূল। এক্ষেত্রে নিয়ম হলো অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ। অনুজ্ঞা বলতে বোঝায় যেটা দ্বারা আদেশ করা হচ্ছে, এবং অন্য শব্দে, বিশেষণ বা অন্য কোনো শব্দে যদি ওকার যুক্ত না করলে অর্থ বিভ্রান্তির সম্ভাবনা থাকে তাহলে ওকার লিখতে হবে। যেমন মতো, মেয়েটি দেখতে মায়ের মতো। তুলনা করা হচ্ছে, এটা মত, অপিনিয়ন, মতামত, এরকম ভুলের সম্ভাবনা থাকে। হত, আহত, নিহত, এই হত এর মতো হতে পারে। আবার হল এবং হলো। কেন ক্রয় করো, একটা শব্দ হচ্ছে কেন, হোয়াই, কেন। একটা হচ্ছে ভাল, এই ছিল মোর ভালে, এটাই আমার কপালে ছিল। ভাল এবং ভালো বোঝানোর জন্য ওকার লিখতে হবে। ভালোবাসা, ওকার দিয়ে লিখতে হবে। কাল যাব, কাল ওকার হবে না, তবে কালো লিখতে গিয়ে যেহেতু বিশেষণবাচক শব্দ কালো, ভালো বিশেষণ ওকার দিয়ে লিখতে হবে। আলো ওকার দিয়ে লিখতে হবে। আল ওকার হবে না। করাত একটা শব্দ আছে। করাত হলো কাঠ বা বাঁশ কাটার যন্ত্র, করাত। আর এটা করাতো, তিনি এটা করাতেন। বিশেষ ক্ষেত্র ছাড়া ওকার ব্যবহার করা যাবে না। প্রচলিত ভুল এগুলো, অনেকগুলো বানানে এই ছিল ওকার দিয়ে লেখা হচ্ছে ভুল, করলো ওকার দিয়ে লেখা হচ্ছে ভুল, এগুলো লেখা যাবে না। যেন ওকার লেখা যাবে না। যদি ক্রয় করা অর্থে হয় তাহলে ওকার হবে। আর কি জন্য, কেন এটা করলে, তুমি কেন আসোনি, এই কেনর ক্ষেত্রে ওকার হবে না। আছো ওকার হবে না। কেমন আছো ওকার হবে না। রইল, পড়ে রইল, ওকার হবে না। গেল ওকার হবে না, এগুলো ওকার হবে না। ওয়েক আপ উইথ ডিটারমিনেশন, গো টু বেড উইথ স্যাটিসফ্যাকশন। অর্থ কি? প্রত্যয় নিয়ে জেগে ওঠো, সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যাও, বিছানায় যাও। অর্থাৎ যখন তুমি সফল হবে তখনই তোমার মাঝে স্যাটিসফ্যাকশন আসবে। আমাদের চাওয়া এটাই থাকবে, তুমি সফল হও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় নত্যবিধান। এখন প্রশ্ন হলো, নারী, গাড়ি, বাড়ি, শাড়ি সবগুলো রস্বই হলো, নারী কেন হলো না? নারী হয়নি, কারণ হলো নারীকে রস্বইকার দিয়ে লিখলে পারি না বা না পারি অর্থ ধারণ করত। নারী শব্দটা তৎসম নর যোগ ই প্রত্যয়, দীর্ঘ ই প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এটাকে রস্বইকার দিয়ে লেখা হলে অর্থ হবে পারি না, অর্থাৎ অর্থ বদলে যাবে। এই কারণে এটা রস্বইকার দিয়ে লেখার সুযোগ নেই।
সবার জন্য শুভকামনা। সবাই ভালো থেকো। সালাম আলাইকুম।